আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মোবারকবাদ এবং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষ করে জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেখ বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের ভিতরে সর্বোত্তম তাহারা যারা নিজে কোরআন মাজিদ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে আপনারা কোরআন মাজিদ পড়ার জন্য এসেছেন, আমি শিখাতে এসেছি। আল্লাহ তাআলা উভয়কে সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে কবুল করুক কিয়ামতের ময়দানে, আমরা বলি আমিন। আজকে আমরা শিখব 11 নং তাজবিদে 3 আলিফ পড়ার নিয়ম। পবিত্র আল কোরআনুল কারিমে 3 আলিফের 2টি নিয়ম রয়েছে। এই 2টি নিয়ম এবং 4 আলিফ পড়ার নিয়ম একটি আজকে আমরা এই ভিডিও জুড়ে আমরা শিখবো ইনশাআল্লাহ। সবাইকে শেষ পর্যন্ত দেখার মতো আহ্বান জানানো হলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। 3 আলিফ মাদ্দে আরদি অর্থ মনে মনে সাকিন ধরা। যেটাকে মনে মনে সাকিন ধরতে হয়, কিভাবে করে সাকিন দিতে হয় এটা আগে আমাদেরকে জানতে হবে। এরপরে 1 আলিফ তো আমরা শিখছি, অর্থাৎ দম ফেলার জায়গাতে 3 আলিফ বুঝতে হলে 2টি জিনিস বুঝতে হবে। 1 নম্বরে আমাদেরকে 1 আলিফ বুঝতে হবে, 2 নম্বরে হলো আরদি সাকিন কী জিনিস সেটা বুঝতে হবে। আমি আপনাদেরকে লিখে বোঝানোর চেষ্টা করতেছি, তার আগে একটু আমি বলি। 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। 1 আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এখন আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা মাদ। আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা। আরদি সাকিন অর্থ মনে মনে সাকিন ধরা। জবর আছে, জবরটা মনে মনে বাদ দিয়ে একটা সাকিন ধরার নাম আরদি সাকিন। 2 পেজ আছে, 2 পেজটা বাদ দিয়ে মনে মনে সাকিন ধরার নাম আরদি সাকিন। আমি আপনাদেরকে লিখে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আমার মাথায় যতটুকু আসতেছে ঠিক ততটুকুভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। অবশ্যই আজকে আমরা 3 আলিফ 2টি নিয়ম শিখবো এবং 4 আলিফের একটি নিয়ম শিখবো আপনাদেরকে দেখা। এখন আমি আপনাদেরকে দেখাবো পবিত্র আল কোরআনুল কারিমের দম ফেলার জায়গাগুলোতে 3 আলিফ টানতে হলে কিভাবে করে টানতে হবে। আমরা ইনশাল্লাহ একটি জায়গায় বুঝতে পারলে সমস্ত জায়গাগুলো পবিত্র আল কোরআনুল কারিমে বুঝতে পারবো। অতএব এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব। পবিত্র আল কোরআনুল কারিমে দম ফেলার জায়গাতে 5টি জায়গায় আরদি সাকিন করতে হয়। কয়টি জায়গায়? 5টি জায়গায় আরদি সাকিন করতে হবে। 5টি জায়গায় আরদি সাকিন করতে হবে। এই 5টি জায়গা আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখন আসেন 5টি জায়গা কি কি। ধরেন আমি একটা অক্ষরে দিলাম বা, বা জবর বা। দম ফেলার জায়গাতে যদি জবর পাওয়া যায় সেটাকে বাদ দিয়ে আরদি সাকিন করতে হয়, মনে মনে সাকিন ধরতে হয়। একটা হলো জের, একটা হলো পেশ। কয়টা হলো? জবর জের পেশ 3টা। আরও হলো 2টা কি? 2 জের, আরও 2টা কি? আরেকটা কি? 2 পেশ। এই 2 পেশ। এগুলো যদি দম ফেলার জায়গার সময় পাওয়া যায় এগুলোকে কি আরদি সাকিন করতে হয়। দম ফেলার জায়গা কি জিনিস? যেটা হলো আমরা গোল চিহ্নের মাধ্যমে বুঝতে পারি, অথবা সহজ ভাষায় বলতে পারি আয়াত। অর্থাৎ দম ফেলার জায়গাগুলোর জায়গাতে জবর পাওয়া গেলে জবর আর পড়া যাবে না, জবরটাকে বাদ দিয়ে মনে মনে সাকিন ধরতে হয়। যদি জের পাওয়া যায় জেরটাকে বাদ দিয়ে বা অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে। যদি পেশ পাওয়া যায় তাহলে পেশটা বাদ দিয়ে মনে মনে সাকিন ধরতে হবে। অক্ষর কি থাকতেছে থাক, 29টা অক্ষরের ভিতরে যে কোনো একটি অক্ষর দম ফেলার সময় পাওয়া গেলেই হলো, সেটা কোনো বিষয় না। দম ফেলার সময় 5টি জায়গায় আরদি সাকিন ধরতে হয়। জের জবর পেশ, 2 জের 2 পেশ, অর্থাৎ শুধু 2 জবর বাদ দিয়ে। যদি 2 জবর পাওয়া যায় আমরা শিখছি 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। এবার আসেন আমরা একটা দম ফেলার জায়গা দেখে আসি। এখন আমরা 1 আলিফটা আগে দেখি। 6 জায়গায় 1 আলিফ করে টানতে হয়। এটা হলো ফা, ফাজের ফি হারকাত। যখন জেরের পাবে ইয়া সাকিন পাওয়া যায়, যেটা কয় আলিফ হয়ে যায়? 1 আলিফ। ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে, ফি 1 আলিফ টান দিতে হবে। কয় আলিফ? 1 আলিফ। এটা দিলাম নুন অক্ষর দিয়ে বুঝাই, নুন জবর না, ফি না। এটা 1 আলিফ আর এটা হারকাত। এই জবরটা কিন্তু মনে মনে বাদ দেওয়া যাচ্ছে না, কারণ এপারে কোনো দম ফেলার জায়গা নাই। এই জায়গায় আমি একটা দম ফেলার যদি জায়গা দেই তাহলে জবরটাকে মনে মনে বাদ দিতে হবে।
কেন বাদ দিতে হবে? দম ফেলার জায়গা আছে। আমি বললাম না 5টি জায়গায় আরবি সাকিন ধরতে হয়, তার ভিতরে জবর ধরছি। তাহলে এখানে উচ্চারণ হবে ফি মিলবে সাথে ফি এক আলিফ। এই এক আলিফটা যদি দম ফেলার অক্ষরের সাথে মিলে যায়, মনে মনে আরবি সাকিন ধরতে হয়, তখন এক আলিফটাকে 3 আলিফ টান দিতে হবে। ফি মিলবে ইয়ারের সাথে ফি এক আলিফ। এবার ফি মিলবে নুনের সাথে ফি, তখন এটার সাথে মিলার কারণে এক আলিফটাকে 3 আলিফ টেনে দিতে হয়। ধরেন আমি আপনাদেরকে যদি বলি মা যদি কাছাকাছি থাকে, আমরা কি বলি? মা ভাত খাবো। যদি মা দূরে থাকে, এ মা ভাত খাবো। অর্থাৎ একটা মানুষ কাছে থাকলে আমরা ডাকটা কি আসতে দিই, এইদিকে শোনো তো। ওই মানুষটা যদি আবার আপনার স্থান থেকে একটু দূরে থাকে, তখন বলে এই এদিকে শোনো, টানটা কি বেশি ধীরে দিই। ফি মিলবে এর সাথে ফি এক আলিফ। এইটা যখন আবার এর সাথে মিলবে, তখন এই অক্ষরটা আবার 3 আলিফ। ফি মিলবে নুনের সাথে ফি, 3 আলিফ টান দিতে হবে। তাহলে কেন 3 আলিফ? এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এটা গেল জেরে বামে সাকিনের জন্য এক আলিফ। এবার আমরা দেখব পেশের বামে অসাকিনের পরে আরদি সাকিন হলে কেমন করে 3 আলিফ হয়। ফা পেশ ফু। দম ফেলার সময় কয়টা চিহ্ন? 5টি চিহ্ন। জবর দিয়ে বুঝাইলাম, এবার জের দিয়ে বুঝাই। ফু মিলবে ওয়াওয়ের সাথে ফু এক আলিফ। কেন এক আলিফ? পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এবার আমি আপনাদেরকে বুঝাই নুনজের নি উচ্চারণ কি হলো? ফু নি, ফু নি, এক আলিফ আর হারকাত। এটা কি আরবি সাকিন করা যাবে না? কেন যাবে না? পরে দম ফেলার জায়গা নেই। এইবার যদি আমি এখানে একটা দম ফেলার জায়গা দেই, তখন এক আলিফটাকেই এখন 3 আলিফ টান দিতে হবে। ফু মিলবে ওয়াওয়ের সাথে ফু, ফু মিলবে নুনের সাথে ফুন, মানে 3 আলিফ, মানে টানটা বাড়াই দিলেন। ফু এক আলিফ, ফু 2 আলিফ, ফুন। কেন 3 আলিফ? এক আলিফের পরে আরবি সাকিন পাওয়া গেলে এক আলিফ 3 আলিফ টান দিতে হবে। এখন এখানে একটা সহজ ভাষা বুঝিয়ে দিই আরো সহজে বোঝার জন্য। ফাপেশ ফু, নুনজের নি, ফুনি। এখানে কি হারকাত? এখানে পেশের বামে অসাকিন ছিল এক আলিফ। এক আলিফের পরে আরবি সাকিন হওয়ার কারণে এক আলিফটা 3 আলিফ। ফু মিলবে ফু, নুনজের নি, ফুনি, হারকাত। এই জায়গায় একটা দম ফেলা জায়গা দিলাম, জেরে বার বাত। ফু মিলবে নুনের সাথে ফুন, ফুন। এখন আবার 3 আলিফ হচ্ছে না, শুধু হারকাত ফুন। আর এই জায়গাটা কয় আলিফ হয়ে যাচ্ছে? ফুন, কারণ এটা সূত্রের সাথে মিলে গেছে। সূত্র কি? এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। ফু মিলবে ওয়াওয়ের সাথে ফু এক আলিফ, ফু মিলবে নুনের সাথে ফুন 3 আলিফ। এটা ফু, আর ফু মিলবে নুনের সাথে ফুন, ফুন, হারকাত করে আদায় করতে হবে। তাহলে একটু হলে বুঝতেছেন। তাহলে আমরা বললাম জেরে বামে সাকিন এক আলিফের পরে আরদি সাকিন হলে জেরটা 3 আলিফ, পেশের বামে সাকিন এক আলিফ, আর এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ পেশটা। এবার আমরা গেল জবর গেল, জের গেল, এবার পেশ দিয়ে বুঝি। জেরে বামে সাকিন, পেশের বামে সাকিন, এবার জবর বামে আলিফ। এটা হলো ফা, ফা জবর ফা। ফায়ের সাথে যদি একটা আলিফ লাগাই দিয়ে বড় করে, ফা জবর ফা, এখন কয় আলিফ? এক আলিফ, ফা এক আলিফ। জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এবার আসেন এখানে একটা অক্ষর দেই, কি অক্ষর দেই? মিম দেই, মিমজের মি। তাহলে উচ্চারণটা কি হলো? ফা মি, ফা এক আলিফ, মিমজের মি, হারকাত। জেরটা আরবি সাকিন করা যাচ্ছে না, কেন? এটা জের দিলাম না, এটা পেশ দিই। ফা মু, এটা বাদ। দম ফেলার জায়গা দেওয়ার কারণে এখন পেশটা বাদ দিতে হবে মনে মনে।
ফা এক আলিফ, আর ফা মিলবে মিমের সাথে ফাম। আমার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে, অনেক অসুস্থতা, তারপর আপনাদের জন্য পড়াইতেছি, যেহেতু আমি নিয়ত করছি এই জন্য কষ্ট হলেও পড়াইতেছি। তাহলে এক আলিফটা কয় আলিফ হয়ে গেল? 3 আলিফ, ফাম। তাহলে আমরা এই জায়গায় বুঝলাম দম ফেলার সময় 5টি চিহ্ন পাইলে আরবি সেকেন্ড ধরতে হয়। জবর পাইলে, জের পাইলে, পেশ পাইলে, 2 জের পাইলে, 2 পেশ পাইলে। এখানে পেশ হলো কয়টা? একটা। এই জায়গায় যদি 2 পেশও পাওয়া যায় তারপরেও মনে মনে বাদ ফাম। এই জায়গায় যদি 2 জেরও পাওয়া যায় তারপরেও ফুন। অর্থাৎ দম ফেলার সময় জবর পাইলে বাদ, জের পাইলে বাদ, পেশ পাইলে বাদ, এইগুলো বাদ দিয়ে এই অক্ষরগুলোকে মনে মনে সাকিন ধরায় দিতে হয়। এটারই নাম আরদি সাকিন। আর এক আলিফের পরে এরকম মনে মনে বাদ দেওয়ার অক্ষরগুলো আরদি সাকিন যদি করি তাহলে এক আলিফটাকে তখন 3 আলিফ টান দিতে হবে। আগে ছিল ফেসের বামে অসকিন এক আলিফ, এক আলিফের পরে আরদি সাকিন হওয়ার কারণে এক আলিফটা 3 আলিফ। আশা করি বুঝতেছেন। এখন আমরা বইয়ের ভিতরে আমরা যাই কিভাবে করে আমরা 3 আলিফগুলো টান দেব। এখানে লক্ষ্য করেন, জেরে বামি আছে কিনা এক আলিফ, দাল জের দি, দি মিলবে ইয়ার সাথে দি এক আলিফ, যোগ চিহ্ন বুঝাই দিছে। এবার দি মিলবে নুনের সাথে দিন। এবারে এক আলিফটা কয় আলিফ হয়ে যাবে? এক আলিফটাকে এবার এক আলিফটাকে আমরা এবার 3 আলিফ টান দিব। দি মিলবে ইয়ার সাথে দি, দি মিলবে নুনের সাথে দিন। এটা ছিল এক আলিফ। আর এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এই 3টা যেখানে সেখানে 3 আলিফ। দিন। উপরে লক্ষ্য করেন একটা সাকিন চিহ্ন আছে, মনে মনে সাকিন। যে চিহ্নটা এখানে আছে গোলের মাঝে সাকিন দেওয়া, সেই জায়গাতে দম ফেলার কারণে মনে মনে সাকিন হবে। এই শব্দ একটাই। দি মিলবে ইয়ার সাথে দি এক আলিফ, দি মিলবে নুনের সাথে দিন এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। দিন, দিন। যদি দম ফেলার জায়গা না থাকতো তখন উচ্চারণ নিত দিনি, তখন আবার 3 আলিফ হইতো না, তখন এক আলিফ হইতো। জেরে বামিয়া সাকিনের জন্য এক আলিফ, আর এখানে তো আরদি সাকিন হইল না, কারণ দম ফেলার জায়গা নাই। এবার দম ফেলার জায়গা আছে, এক আলিফ, এক আলিফের পরে আরদি সাকিন করতে হবে, এই জন্য এক আলিফটা 3 আলিফ। এই জিনিসগুলো অনেকে বুঝেন না, আমরা তাড়াহুড়া করে পড়ি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কিন, ওখানে কিন্তু 3 আলিফ আছে, কিন। এখন আছেন এখানে টান না দিলে উচ্চারণটা কি হবে? আমি যদি বলি দিন, দিন, তখন ইয়া অক্ষরটা কমে গেল, কারণ দিন। এবার 3 অক্ষর আদায় হলো। আর যদি বলি দিন, দাল যে দি, দি মিলবে নুনের সাথে দিন, এটা গেল কোথায়? দি মিলবে সাথে দি, 2 অক্ষর হলো। দি মিলবে নুনের সাথে দিন, মালিক ইয়াউমিদ্দিন। হুজুরেরা সুন্দর করে টান দেয় না, কারণ তারা তো গ্রামার জানে। এবার আসেন মিম জবর মা, এটা এক আলিফ আছে এক আলিফে, কারণ এক আলিফের পরে আরদি সেকেন্ড করার কোনো দম ফেলার জায়গা নেই পরের অক্ষরে। জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। গলা ডিস্টার্ব করে। আইন পেশ উ, উ মিলবে ওয়াওয়ের সাথে উ এক আলিফ, আর উ মিলবে নুনের সাথে উন এক আলিফ, আর এক আলিফের পরে আরদি সেকেন্ড হইলে এক আলিফ 3 আলিফ টানতে হয়। জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। তাহলে এর উচ্চারণটা হলো কি? মাউন। আর এটা দিন, এটা মাউন, সূরাতুল মাউন। এবার আসেন হামজাজের ই, ই মিলবে কাফের সাথে ইক, র জবর র। প্রথমে ছিল কয় আলিফ?
রটা এক আলিফ। কেন এক আলিফ? জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। আর এক আলিফের পরে দম ফেলার কারণে এক আলিফটা কয় আলিফ হয়ে যায়? 3 আলিফ হয়ে যায়। র মিলবে মিমের সাথে র, এই যে 2 পেশ দম ফেলার জায়গা, তারপরে 2 পেশ বাদ। কয়টা চিহ্ন বাদ দিতে হয়? জের জবর পেশ, 2 জের 2 পেশ। তাহলে দম ফেলার সময় কয়টা চিহ্নকে আরবি সেকেন্ড করতে হয়? 5টি। কি কি? জের জবর পেশ, 2 জের 2 পেশ। তাহলে 2 পেশকে বাদ। কেন? এই যে স্টেশন। তাহলে ইকরম, রজবর র, এক আলিফ টান দেন না, টান দেওয়া যাবে না। কেন? এটা হারকাত, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। র, হাজের হেই, হেই মিলবে এর সাথে হেই, প্রথমে এক আলিফ টান দিলাম। এবার এক আলিফ টান দিয়ে মিম অক্ষরে আরতি সেকেন্ড করে এক আলিফটা তখন 3 আলিফ টান দিব। হেই মিলবে মিমের সাথে হাইম, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। রহিম, তাহলে এক আলিফের পরে আরদি সাকিন হইলেই এক আলিফটা 3 আলিফ টানতে হবে। এটা কি? দিন, এটা মাউন, তারপরে ইকরাম, তারপরে রহিম। আমার মাথায় যতটুকু আসছে আমি ততটুকু বোঝানোর জন্য আপনার চেষ্টা করছি, আর বেশি বোঝাতে পারলাম না। এবার আমরা শিখব আরেক ধরনের 3 আলিফ। এটা হলো 3 আলিফ কেমন করে হবে সেটা আমি আপনাদেরকে একটু লিখে বুঝাই দিলে সুবিধা হবে আপনাদের জন্য। চলুন আমরা একটু দেখে আসি। এই নিলাম খাতা, আগে লিখি এক আলিফ। এক আলিফ কীভাবে দেই? দাল জবর দা, হারকাত। আমরা জানি জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এটা এখন এক আলিফ, এই জায়গায় একটা অক্ষর বসাই দিলে এক আলিফটা 3 আলিফ। দা, এক আলিফের পরে যদি লম্বা হামজা পাওয়া যায়, অর্থাৎ আলিফের নিচে জের দিলে আলিফের নাম তখন কি হয়ে যায়? হামজা। আর এটা আলিফ, কারণ এটাতে কোনো জের জবর নাই। এক আলিফটা এখন 3 আলিফ। দা ই, 3 আলিফ কেন? এক আলিফের পরে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। এবারে এখানে আসেন। ফাপেশ ফু, ফু মিলবে ওয়ের সাথে ফু, এক আলিফ। এই জায়গায় লম্বা হামজা পাওয়া গেলে এই এক আলিফটা এখন 3 আলিফ টানতে হয়। এটাই নিয়ম। যতগুলো এক আলিফ ছিল এক আলিফের পরেই লম্বা হামজা পাইলে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। এখন এখানে আসেন, এটা হলো লাম জবর বামে আলিফ, এক আলিফ। লা, জবর বামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয়। যোগ চিহ্ন দিয়ে বুঝাই দিয়েছে, যোগ চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে এক আলিফের পরে লম্বা হামজা পাইলে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। একটু উঠাই দিই আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। লা ই, আবার এটা যদি না থাকে, যদি শুধু এটা পড়ি লা এক আলিফ, আর এক আলিফের পরে লম্বা হামজা পাইলে এক আলিফ 3 আলিফ টান দিতে হয়। লম্বা হামজা কোনটা? যেটা জবজ্জের আলিফ, আলিফের নিচে জবজ্জের পেশ দিলে আলিফের নাম হামজা। আরেকটা হামজা কোনটা? যেটা ইয়া অক্ষরের আগে, যে ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা, হামজা ইয়া, অর্থাৎ গোল হামজা উল্টা দুইয়ের মতো। এবার আসেন আমরা দেখি, তাহলে এটা লাম জবর লা, 3 আলিফ। লাম জবর লা, জবর হারকাত, জবর বামে আলিফ, এক আলিফ টান দিতে হবে। আর এক আলিফের পরে এই যে লম্বা হামজা, লা ই, লাহা, লা ইলাহা, ই হারকাত, লা এক আলিফ। কেন? লামের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। হা জবর হা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এই শব্দের ভিতরে লা 3 আলিফ। লা ই, তারপরে লা, তারপরে হা, কি হইল?
লা ইলাহা, কালিমাত তয়্যিবা, লা ইলাহা। আর আমরা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, কেন? এভাবে পড়লে অক্ষর কমে গেল। লা, আলিফ অক্ষর উচ্চারণ হয়েছে। ইলাহা, লা টান না দিলে এই জায়গায় আলিফ অক্ষরটা কমে গেল। লা মানে না। আমরা কি বলি? আল্লাহ ছাড়া মাবুদ নাই। নাই শব্দটার নাম হয়ে হলো লা। লা মানে নাই বা না। এবার আসেন পরের শব্দ, আইন জবর আ, লাম জবর লা। এই লা ছিল এক আলিফ, এই লা হয়ে গেল 3 আলিফ। কেন? খাড়া জবর এক আলিফ, এক আলিফের পরের শব্দে দেখেন লম্বা হামজা, ইয়া অক্ষরে কিছু নাই। নিয়ম হলো এক আলিফ যে শব্দ আছে, এক আলিফের পরের শব্দটাই যদি লম্বা হামজা পাওয়া যায় প্রথম অক্ষরটাই, তাহলে এক আলিফটা 3 আলিফ টান দিতে হবে। এক আলিফের পরের শব্দে লম্বা হামজা পাইলে এক আলিফ 3 আলিফ টানতে হয়। আইন জবর আ, লাম জবর লা, আলা। যদি পরের শব্দে লম্বা হামজা না থাকতো তখন হলো আলা, লামটা এক আলিফ, খারা জবরের জন্য এক আলিফ। আর যদি এটা থাকে তাহলে এক আলিফটা 3 আলিফ, এই হামজা অক্ষরটার কারণে। অথবা সহজ চিহ্ন হলো পবিত্র আল কোরআনুল কারিমে সমস্ত কোরআন মাজিদের ভিতরে এইরকম একটা বাঁকা চিহ্ন পাওয়া যায়। কি চিহ্ন? বাঁকা চিহ্ন। তাহলে যেখানেই বাঁকা চিহ্ন পাওয়া যাবে সেখানেই এক আলিফ 3 আলিফ অক্ষরটা টান দিতে হবে। তাহলে এই জায়গায় কোন অক্ষরের উপরে বাঁকা চিহ্ন? লামের উপরে, তাহলে লামটা 3 আলিফ। এই অক্ষরে কোন অক্ষরে? খাড়া জবর যে লামের আছে সে লামটা 3 আলিফ। তাহলে এই শব্দে কোনটা? এখানে দাল আছে, তাহলে অবশ্যই এই নিয়মটাই আছে। তাহলে যত কোরআন শরীফ আছে এক আলিফের পরে লম্বা হামজা পাইলে এক আলিফ 3 আলিফ টানতে হয়। এটা যদি না বোঝেন, যে অক্ষরটাতেই বাঁকা চিহ্ন থাকবে সে অক্ষরটাই 3 আলিফ। সহজ কথা। আগেকার মানুষ ওষুধের দোকানে গেলে যেমন করে যে কেটে দেয়, যে এটা একবার, এটা 2 বার, এটা 3 বার, এই জন্য দেখে দেখে সহজ করে এই চিহ্নের মাধ্যমে বুঝে নেবেন। আলা, হামজাজের ই মিলবে বাসাদ সাথে ইব, রজবর র, ইব র। খারাজের কয় আলিফ? এক আলিফ। কিছুক্ষণ আগে যে আমরা 3 আলিফ পড়লাম, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে 3 আলিফ টানতে হয়। এই যে জবরটা আরদি সাকিন করতে হবে কেন? এই যে দম ফেলার জায়গা, আইন অক্ষর ওয়াকফে রুকু, এইখানে দম ফেলিতে হবে। তাহলে হাজের হি, মিমের সাথে মিলাই দেন, হি মিলবে মিমের সাথে হিম। ইব্রাহিম, আলা ইব্রাহিম। ইবে কলকলা বা অক্ষরে সাকিন, ইয়া জবর ইয়া, দাল জবর দা, টান দেন দা, আবার টান দেন দা। কয় আলিফ? 3 আলিফ। কেন 3 আলিফ? এই যে বাঁকা চিহ্ন। ও, সহজটা বুঝতে পারছেন। আরও বুঝতে হবে, জবর বামে আলিফ, এক আলিফের নিয়ম ছিল। এক আলিফের নিয়মের পরের শব্দে দেখেন হামজা। কি হামজা? লম্বা হামজা, এই জন্য 3 আলিফ। ইয়াদা, আ, বি মিলবে ইয়ার সাথে বি, ইয়াদা আবি। এই যেটা কয় আলিফ? এক আলিফ। এই জায়গায় যদি একটা লম্বা হামজা থাকতো, এটাই তখন আবার 3 আলিফ হয়ে যেত। তাহলে আমরা বুঝলাম বাঁকা চিহ্ন যে অক্ষরে সে অক্ষরটা কয় আলিফ। বাঁকা চিহ্ন যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। অথবা যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষরে 3 আলিফ টানতে হয়। ইয়া, দা। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষরে 3 আলিফ টানতে হয়। আ, তারপরে লা, এটা টান দেন লা। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আমরা শিখব 4 আলিফের নিয়ম। 4 আলিফের নিয়মের পড়ার মধ্যে আজকের ক্লাস আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ। সহজ ভাষায় আমরা 4 আলিফটা শিখে আসি ইনশাল্লাহ। হ্যাঁ, 4 আলিফ হলো সহজ। যে অক্ষরের উপরে এই যে ছুরি চিহ্ন পাওয়া যায়, ছুরি চিহ্ন। আমি এক জায়গায় এক স্টুডেন্টকে পড়েছিলাম, আমি বললাম যে অক্ষরের উপরে ছুরি চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ। তখন সে বলতেছে যে হুজুর ছুরি চিহ্ন না,
ঢেঁড়স চিহ্ন, এই যে ঢেঁড়সের মতো দেখা যায়। হ্যাঁ, শিন জবর সা আ, সা আ, শিনটা 4 আলিফ। কেন 4 আলিফ? জবর বামে আলিফ 1 আলিফ ছিল, 1 আলিফের পরে গোল হামজা পাইলে 1 আলিফ 4 আলিফ হয়, আর 1 আলিফের পরে লম্বা হামজা পাইলে 1 আলিফ 3 আলিফ টানতে হয়। সহজ চিহ্ন, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন, এটা মোটা চিহ্ন, আর উপরেরটা বাঁকা চিহ্ন। সা আ, দাল পেশ দু, আইন জবর আ, 4 আলিফ। কেন? যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। আর নিয়ম কেন? জবর বামে 1 আলিফ, 1 আলিফের পরে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়, আর লম্বা হামজা পাইলে 3 আলিফ। দাল পেশ দু, আইন জবর আ উ, দুআ উ, হামজা জের ই, দাল জবর দা, ও 1 আলিফ। কেন? জবর বামে আলিফ 1 আলিফ টানতে হয়। এরপরে হলো জিম অক্ষর। এটা জিম না হয় যদি এটা যদি গোল হামজা হইতো এই জায়গায়, তো এই 1 আলিফটা 4 আলিফ হয়ে যেত। গোল হামজা না থাকে যদি এখানে আরেকটা লম্বা হামজা থাকতো, 1 আলিফটা 3 আলিফ হইতো। ইদা, নরম করে যা আ, যে অক্ষরের উপরে মোটা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 4 আলিফ টানতে হয়। সমস্ত কোরআন চিহ্নে মোটা চিহ্ন আছে। হামজা জবর আ, তাহলে উচ্চারণ কি হলো? ইদা জা আ। আর আমরা কি বলি? ইজা জা নাসরুল্লাহ, ইজা জা, ইজা জা, আও পড়ি না, তাহলে আমরা আলিফগুলো বাদ দিয়ে ফেলি। হামজা পেশ উ, হারকাত, ওয়াও আছে কিছু নেই, বাদ। লাম জবর লা, টানতে কষ্ট হচ্ছে, আপনারা টান দিন। 4 আলিফ। কেন? 1 আলিফের পরে গোল হামজা, 1 আলিফটা তখন 4 আলিফ টান দিতে হবে। আর যে অক্ষরের পরে এই মোটা চিহ্ন, ছুরি চিহ্ন, আর ঢেঁড়স চিহ্ন, ভেন্ডি চিহ্ন, যে অক্ষরে সে অক্ষরটা 4 আলিফ। লাম জবর লা, উলা ইকা, ই, হারকাত, কাব জবর কা, উ লা ইকা, এটা শা আ, এটা দুআ উ, এটা ইযা জা আ, এটা উলাইকা। গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।